This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিদ্যাসাগরের অনুপ্রেরণায় আমি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারই হয়েছি এবং শুধু তাই নয়, পরবর্তীকালে রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি চর্চা আমাকে অনুপ্রাণিত করেছে। বঙ্গজীবনে হোমিওপ্যাথি আজকের নয়, বহুদিনের অঙ্গ। লন্ডনের এখনো রাজপরিবারের যে রানী, তিনি হোমিওপ্যাথি খান। রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে আমাকে ছোট কবি বললে আমি দুঃখিত হব না, কিন্তু আমাকে ছোট ডাক্তার বললে আমি দুঃখিত হব। অনেকে মনে করে যে হোমিওপ্যাথি ওষুধে জাদুর মতো কাজ করে। পৃথিবীতে যত প্যাথি আছে, যদি কিউরেটিভ কিছু থাকে, একমাত্র হোমিওপ্যাথি। শরৎচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং শরৎচন্দ্র হাঁপানি রোগ ভালো করেছেন। কয়েকশো বছর আগে যখন বঙ্গজীবনের একটা অঙ্গ ছিল হোমিওপ্যাথি, এখন তাহলে এতটা অবহেলিত কেন? কোথাও কি অ্যালোপ্যাথির একটা বিশাল চাপ রয়েছে? মার্কেটিংয়ে কি হোমিওপ্যাথি পেরে উঠছে না? অবশ্যই একটা এলোপ্যাথিক চক্রান্ত, এটা আন্তর্জাতিক চক্রান্তই আছে। তার কারণ হোমিওপ্যাথি যদি বিকাশ লাভ করে, তাহলে মানুষের ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে। অ্যালোপ্যাথি তো অনেকে দেখায়, সবাই অ্যালোপ্যাথি দেখায় এবং প্রেসক্রিপশানে রোগের নাম লিখে দেয়, এবং তার সঙ্গে যা ওষুধগুলো দিচ্ছে, মানুষ ঘরে এসে আগে গুগলে করে দেখে নেয় যে এই রোগের এই ওষুধগুলো ঠিক আছে কি না। এই স্কোপটা হোমিওপ্যাথিতে হয়তো পায় না। টেলিমেডিসিনে আমি একটা প্রভাবের মতোই বলেছি যে অ্যাকচুয়ালি যে ফোন করে ওষুধ খায় সে মারা যায়, আর যে বাঁচতে চায় সে ডাক্তারের কাছে যায়। কিছু কিছু অসুখ রয়েছে যেগুলো প্রচলিত অন্য ধারা চিকিৎসা শাস্ত্র নিরাময় করতে পারে না। এই রকম হোমিওপ্যাথি জাদুর মতো কাজ করে বলে অনেকে দাবি করে। কোন কোন অসুখগুলো? আমি একটা পেশেন্ট এসেছিল, অধ্যাপক, তার কিডনিতে প্রবলেম, ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তা আমি একটা ওষুধ দিয়েছিলাম জিঞ্জিবার, আমি প্রেসক্রিপশন করি, তো এবারে জিঞ্জিবার বলে ওষুধ দিয়েছি, তার ক্রিয়েটিনিন কমে গেছে। আপনার যে স্কুল অফ থটস রয়েছে, সব হোমিওপ্যাথি ডাক্তারের থেকে কলকাতাতে বা এই পশ্চিমবাংলায় আপনি আলাদা কিসে? আমার এক বন্ধু, সে আমার মতো বয়সী, কিন্তু আমি ওই অল ফেডারেশনের প্রেসিডেন্ট বলে সে আমাকে স্যার বলে। তার বাচ্চা হচ্ছে না, তখন তাকে জিজ্ঞেস করা হলো, যে বলছে যে স্যার দেখুন না, এসব ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন সব ঠিক আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তখন আমি বললাম যে তোমার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে। তাকে আমি একটা প্রশ্ন করলাম, আমি তোমার বিয়ের আগে বাচ্চা হয়েছিল? তখন সে বললো আপনি কি বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে। বলে হ্যাঁ, একটা ওষুধ, আর্নিকা ওষুধ দিলাম, 3 মাসের মধ্যে প্রেগনেন্সি। আমি শুনছিলাম, স্মৃতি বলছিল আপনি অনবদ্য কবিতা লেখেন। জীবনের নাম কি জানি না, জীবনের নাম যদি হয় যন্ত্রণা, তবে যৌবন তার একমাত্র শান্ত। অসাধারণ। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আজকে আমরা এমন একজন মানুষের মুখোমুখি আর+ নিউজ রুমে, যাকে আপনারা অনেকেই চেনেন। তার কারণ তার চিকিৎসাবিদ্যা। অনেকে বলেন বীরসিংহ গ্রামে দুজন হোমিওপ্যাথির যুগান্তকারী পুরুষ ছিলেন। একজনকে আমরা সবাই চিনি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুকুরের ঠিক উল্টো পাড়ে তার জন্মের প্রায় 100 বছরের পরে আরও একজন এসেছেন, তার নাম ডক্টর প্রকাশ মল্লিক। প্রকাশবাবু, আমি যে কথাটা বলছি, এটা কি খুব কষ্টকল্পিত কথা? না, নিশ্চয়ই নয়। আমি প্রথমেই একটু বিদ্যাসাগরে যাব, তারপর ডক্টর প্রকাশ মল্লিকে যাব, এবং স্মৃতি এ বিষয়ে আমাদের থেকে সবচেয়ে বেশি জানে, কারণ স্মৃতি বেশ কয়েক সপ্তাহ যাবৎ আপনার বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে সে কাজ করছে, এবং অবশ্যই ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আপনি প্রেসিডেন্ট, এটা আমরা জানি। আমরা শুনেছি যে আপনি অন্য ধারার হোমিওপ্যাথি চিকিৎসা, অর্থাৎ আলাদা স্কুল অফ থটস রয়েছে, সে বিষয়েও আলোচনা করব, কিন্তু প্রথমেই আমি ফিরে যাচ্ছি বিদ্যাসাগর। না, অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে বলতে হয়, আমার বীরসিংহ গ্রামে জন্ম, এবং আমার ভাই, তার নাম বিকাশ মল্লিক, তার মৃত্যু হয়েছিল ব্রেন টিউমারে। আচ্ছা। এবং আমার বাবা জয়দেব মল্লিক, তিনি সেই সময়
আজ থেকে 40-50 বছর আগে, তখন প্রায় 3-4 লক্ষ টাকা খরচা করে সর্বশান্ত হয়ে গেছিলেন। এবং পরে আমার ভাই মারা যায়, তখন আমার বাবা আমাকে হোমিওপ্যাথি পড়তে বাধ্য করে। তো সেই সময় হোমিওপ্যাথি পড়ে সামাজিক সম্মান ছিল না, আপনারা জানেন। তা আমার বন্ধুবান্ধব বা আমাকে কেউ, আমি নিজেকে সমর্থিত করতে পারিনি। সেই ক্ষেত্রে আমার বাবা আমাকে বাধ্য করেছে। তখন বিদ্যাসাগরের প্রসঙ্গ তুলেছিলেন যে বিদ্যাসাগর হোমিওপ্যাথি চর্চা করতেন। আর বিদ্যাসাগরের যে মানুষ, আমরা যে হোমিওপ্যাথি প্রফেশন করেছি পেটের দায়ে খাওয়ার জন্যে, কিন্তু বিদ্যাসাগর কিন্তু এই প্রফেশনটা যদি সত্যি বলে না জানতেন, তিনি এটা গ্রহণ করতেন না, এটা আমার বাবা আমাকে বুঝিয়েছিলেন। এবং সেই বিদ্যাসাগরের অনুপ্রেরণায় আমি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি। এবং শুধু তাই নয়, পরবর্তীকালে রবীন্দ্রনাথের হোমিওপ্যাথি চর্চা আমাকে অনুপ্রাণিত করেছে। এবং রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছেন যে আমাকে ছোট কবি বললে আমি দুঃখিত হব না, কিন্তু আমাকে ছোট ডাক্তার বললে আমি দুঃখিত হব। কখন বলেছেন না, প্রশান্তচন্দ্র মহালানবিশের যে স্ত্রী রানী মহালানবিশ রবীন্দ্রনাথের বান্ধবী ছিলেন, তার যখন জ্বর হয় তখন রবীন্দ্রনাথকে জানানো হয়নি নানা কারণে, তখন উনি ক্যালিফস 6X দিয়ে ভালো করেছিলেন, তখন এই প্রসঙ্গে এই কথাটা বলেছিলেন। তো এই রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চা, এবং আমরা বিদ্যাসাগরের যারা জীবনী পড়েছি, বিদ্যাসাগর যখন কারমাটুরে ছিলেন সাঁওতালদের মধ্যে ওষুধ দিতেন। এবং তার জীবনীকার বলছেন, এবং বিদ্যাসাগর বলছেন যে নাক দিয়ে রক্ত পড়ছে একজন আদিবাসী মহিলা এসছেন, তখন তাকে চিকিৎসা করার পরে কমে গেছে। তখন সেই জীবনীকারকে বলছেন যে ওরা তো কম ওষুধ খায়, সেই জন্যে ওদের তাড়াতাড়ি কাজ করে। এটা হচ্ছে বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চা। এবং বিদ্যাসাগরের যে হোমিওপ্যাথি চর্চা, আপনারা মহেন্দ্রলাল সরকারের নাম জানেন, যে তাকে আমাদের বাংলার হ্যানিম্যান বলা হয়। এ বিষয়ে অনেক গল্প আছে যে মহেন্দ্রলাল সরকার কিন্তু হোমিওপ্যাথি করতেন। তিনি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির 2nd MD ইন মেডিকেল সায়েন্স। তিনি হোমিওপ্যাথি পছন্দ করতেন না, তিনি সবাইকে বলে বেড়াতেন হোমিওপ্যাথি ইজ বোগাস। তখন সাংবাদিকরা তাকে বলেছিল যে আপনি তো লিখছেন, তখন হোমিওপ্যাথি গ্রো করছে, যে আপনি একটা এর বিরুদ্ধে লিখুন, আমরা ছাপবো। তখন বললো দেখো এমনি বলি, কিন্তু আমার ধারণা থেকে বলি, কিন্তু এ বিষয়ে পড়াশোনা করে বলবো। তখন উনি পড়াশোনা করলেন, মর্গান সাহেবের ফিলোসফি পড়লেন। তখন উনি একটা প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধতে উনি বললেন যে পৃথিবীতে যত প্যাথি আছে, যদি কিউরেটিভ কিছু থাকে একমাত্র হোমিওপ্যাথি। এই কথাটা বলা কিন্তু সহজ ছিল না। উনি তখন ব্রিটিশ আমলের মেডিকেল সায়েন্সের ফ্যাকাল্টির সেক্রেটারি ছিলেন। তার সেই সেক্রেটারি পদ চলে গেল, এবং তার এলোপ্যাথি যে মেডিকেল সায়েন্সের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল। এবং তাকে বলা হয়েছিল যে আপনি যদি অ্যাপোলজি চান তাহলে আপনার এগুলো ফেরত দেওয়া হবে। তখন তিনি বলেছিলেন আমি চাষার ছেলে, আমি যা সত্য বলে জেনেছি তার থেকে অস্বীকার করব না। এবং সেই মহেন্দ্রলাল সরকার পরবর্তীকালে রামকৃষ্ণের চিকিৎসা করেছেন। আর এখানে শুধু হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ নয়, মহেন্দ্রলাল সরকারের কিন্তু একটা বিজ্ঞান, আজকে যে ভারতবর্ষের বিজ্ঞান আন্দোলন এবং যে কাল্টিভেশন অফ সায়েন্স, যখন মানুষ স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ, তখন তিনি ভেবেছিলেন যে বিজ্ঞানের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। কিন্তু বউবাজারে তিনি মেডিকেল সায়েন্স মানে কাল্টিভেশন অফ সায়েন্স করেছিলেন, এবং সেখান থেকে সিবি রহমান কিন্তু পুরস্কার পেয়েছিলেন। তাই উনি আজকে যে আমরা অনেক সময় বিজ্ঞানের এরকম একজন মানুষ, তিনি হোমিওপ্যাথি চর্চা করছেন, যেটা চরম শিখরে নিয়ে গেছেন, যাকে আমরা বাংলার হ্যানিম্যান বলি। এবং এই মহেন্দ্রলাল সরকারকেও কিন্তু অনেকটাই অনুপ্রাণিত করেছিলেন বিদ্যাসাগর। এবং আপনি বলছেন বঙ্গজীবনে হোমিওপ্যাথি আজকের নয়, বহুদিনের অঙ্গ। অবশ্যই অবশ্যই রাজা মহেন্দ্রলাল সরকার, মহেন্দ্রলাল মিত্র এই ক্ষেত্রে কিন্তু প্রথম পায়োনিয়ার। এবং এই তারপরে যে বিভিন্ন জায়গায়, এই যে যখন উনি মহেন্দ্রলাল সরকার যখন ওই কাল্টিভেশন সায়েন্স করছেন, তখন কে টাকা দিলেন? বিদ্যাসাগর। কে টাকা দিলেন? না, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ফাদার লাফো। তো এইসব বিভিন্ন মানুষ তাকে পুরস্কৃত করেছেন। এবং এরকম একজন বিজ্ঞান মানুষ তিনি কিন্তু হোমিওপ্যাথি চর্চা করছেন। এটাই কিন্তু মজার ব্যাপার, এটা অনেকেই জানে না হিস্ট্রিটা। আগের কালে তো সম্পূর্ণ বাড়িতে অন্তত একজন তো থাকতো যার একটা খুব বিচিত্র একটা সুটকেস থাকতো, যার মধ্যে হরেক রকম ছোট ছোট কাচের শিশি, এবং ওপরে অবশ্যই কর্কের, আমরা যে ছোটবেলায় দেখতাম যে কর্কের ঢাকনা। এটা বোধহয় সব বাড়িতেই একটা পরিচিত দৃশ্য ছিল তখন ছিল। এবং শুধু তাই নয়, তখন প্রাইমারি স্কুলের, আমি অনেক প্রাইমারি স্কুলের শিক্ষককে চিনি, তখন তাদের মাইনে বেশি ছিল না, তারা হোমিওপ্যাথি চর্চা করে জীবিকা নির্বাহ করতেন।
এটা আমার জানা, এবং তারা খুব সাকসেসফুল প্র্যাকটিস করতেন। এবং যারাই একটু বিদগ্ধ মানুষ, হেডমাস্টার মশাই থেকে শুরু করে, তারাই হোমিওপ্যাথি চর্চা করতেন। হেডমাস্টার মশাই, পোস্ট অফিসের পোস্টমাস্টার, এবং সমাজে যারা বিভিন্ন, এমনকি বেশ কিছু আমি রাজনৈতিক দলের নেতাও জানি যারা মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য তাদের অন্যতম হাতিয়ার ছিল এই। এবং শরৎচন্দ্র হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, এবং শরৎচন্দ্র হাঁপানি রোগ ভালো করেছেন। এবং আমি শরৎচন্দ্রের যে এখন যে বাড়ি সামতাবেড়, সেখানে গেছিলাম, এবং সেখানে এখনও তাই বাক্সটা রাখা আছে, এবং সেখানেই জানা যায় তার জীবনী থেকে যে হাঁপানি রুগী ভালো করেছিলেন তার হিস্ট্রি আছে। এবং শরৎচন্দ্রের বাড়িতে আমি খুব সেখানে গর্বিত যে শরৎচন্দ্রের বাড়িটা যেখানে উনি এখন যেখানে বাড়িতে ঘরটা আছে সেটা বন্ধ থাকে, কিন্তু আমাকে ওখানে বিশেষ কারণে একটা দুপুরবেলা আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ওখানে যাপন করার জন্যে আমাকে সময় দিয়েছিল ওখানকার যার ওরা কর্মকর্তারা। এটা আমি গর্বিত যে শরৎচন্দ্রের বিছানায় আমি কয়েক ঘন্টা সময় কাটিয়েছি। এটা সত্যি। এবং মহেন্দ্রলাল সরকারেরও যে বিছানা তার বাড়িতে গেছি, এবং আমি একদিন ছিলাম ওই বিছানাতেও আমি একটা সময় কাটিয়েছি 2 ঘন্টা, এবং একটা পুরস্কার নিতে গিয়ে। তো এটা আমি গর্ব অনুভব করি যে ওই সব মানুষদের যে সান্নিধ্য পেয়েছি, তাদের এত বছর পরেও সান্নিধ্য পেয়ে আমি নিজেকে গর্ব অনুভব করি। বাহ, আমি একটু স্মৃতির কাছে চলে যাব, তার কারণ স্মৃতি বেশ কিছুদিন ধরেই আপনার সঙ্গে বিভিন্ন কাজ করছে, বিভিন্ন রিপোর্টিং দেখছি। স্মৃতি, ঋতব্রতদা একটু আগেই যে কথাটা বললো, আপনার কথার রেশ টেনে, যে বঙ্গজীবনে তো কয়েকশো বছর আগের থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বা শরৎচন্দ্র বলুন, আপনি যে প্রসঙ্গ তুললেন এবং দাদার কথার রেশ ধরেই, তাহলে এত বছর আগে, কয়েকশো বছর আগে যখন বঙ্গজীবনের একটা অঙ্গ ছিল হোমিওপ্যাথি, এখন তাহলে এতটা অবহেলিত কেন? কোথাও কি অ্যালোপ্যাথির একটা বিশাল চাপ রয়েছে? মার্কেটিংয়ে কি হোমিওপ্যাথি পেরে উঠছে না? হ্যাঁ, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। সে ঘটনা হলো যে এখন তো এটাকে একটা কোর্স হিসাবে নিয়ে এসছে। তা সেই ক্ষেত্রে যখন অধিকার ছিল তখন তো এরকম কোনো গভর্নমেন্টের কোনো ব্যাপার ছিল না। তো এখন যেহেতু এটা প্রফেশনাল হয়েছে, সেই জন্যে হোমিওপ্যাথি ডাক্তাররাও চায় না এটা সার্বজনীন হোক। আর অবশ্যই একটা এলোপ্যাথিক চক্রান্ত, এটা আন্তর্জাতিক চক্রান্তই আছে। তার কারণ হোমিওপ্যাথি যদি বিকাশ লাভ করে তাহলে মানুষের ক্ষতি হতে পারে, অর্থনৈতিক ক্ষতি হতে পারে, ব্যবসায়িক কারণ। এবং অনেকে এরপরেই হয়তো প্রশ্নটা আসতে পারে, আমি জানি না আসবে কি না, যে অনেকে বিদেশে হোমিওপ্যাথি বন্ধ করে দিচ্ছে। তো ঘটনা হলো কেন বন্ধ করে দিচ্ছে, এবং এই যে খবরটা আছে যে গভর্নমেন্ট বন্ধ করে দিচ্ছে, তার পাশেই খবর নিচে আছে যে $1 মিলিয়ন সেখানে ব্যবসা হয়। তার অ্যামেচার ওয়েতে এখনও হোমিওপ্যাথি চলে। কিন্তু যদি হোমিওপ্যাথি বিকাশ লাভ করে, এবং আমাদের কাছে খবর আছে যে সেই টাকাটা কিন্তু অনেক বড় অঙ্কের, এবং সেই জন্যে, এবং লন্ডনের এখনও রাজপরিবারের যে রানী তিনি হোমিওপ্যাথি খান। এবং আমার কাছে খবর আছে অনেকে যারা এই বঙ্গজীবনের অঙ্গ, অনেক বাঙালি কিন্তু হোমিওপ্যাথিকে ভুলতে পারেনি। আমার কাছে আমেরিকা থেকে শুরু করে যারা বিদেশে বাঙালি থাকে, তারা বছরে একবার করে এসে, আমরা একটা বই লিখেছি হোমিওপ্যাথি চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, 40টা সমস্যার সমাধান করা আছে। সেই বই আর ওষুধ নিয়ে তারা বিদেশে যায়। বিদেশে হোমিওপ্যাথি ওষুধের অনেক দাম, যেটা আমাদের এখানে 10 টাকা দাম, সেখানে ওটা $10 দাম। তা সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেখানে হোমিওপ্যাথি চলে না। আসলে হোমিওপ্যাথি চললে অসুবিধা হবে বলে এই অসুবিধাটা করা হচ্ছে। আর এখনও মানুষের প্রাণে মনে হোমিওপ্যাথি আছে। কারণ আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করি, অনেক তো ওষুধ তো আমরা সবসময় জানতাম না। তা একজন পেশেন্ট এসে বলছে যে স্যার আমরা পাহাড়ে যাব কি ওষুধ, এবং সেখান থেকেই জানলাম যে যারা মাউন্টেনিয়ার তারা কিন্তু কোকা বলে একটা ওষুধ পকেটে নিয়ে যায়। তাহলে হোমিওপ্যাথিটা হয়তো বাইরে বহিরঙ্গে প্রচার নেই, অন্তরঙ্গে কিন্তু তার একটা বিরাট গতি আছে, সেটা আমরা জানি বা না জানি। তাহলে প্রকাশবাবু, আপনি যে কথা বলছেন তাতে এটা খুব স্পষ্ট যে কোথাও একটা বিরাট, যাকে ইংরেজিতে বলে কার্টেল, বাংলায় যদি এরকমভাবে বলি যে ড্রাগ কার্টেল, মানে মূলত যারা ড্রাগসের ব্যবসায়ী তাদের কথা বলা হচ্ছে। তার মানে পৃথিবী জুড়ে শুধু কোকেন, ম্যারিজুয়ানা নয়, এই ড্রাগসগুলো, অর্থাৎ ওষুধ হিসেবে যে ড্রাগসগুলো রয়েছে তাদের বিরাট গোষ্ঠী রয়েছে। সেই গোষ্ঠীর চাপেই কোথাও কোথাও হোমিওপ্যাথিকে কোণঠাসা করা হচ্ছে। অবশ্যই এ ব্যাপারে তো আমরা দেখতে পাই যে এই যে আপনার করোনা ভ্যাকসিন হলো, তো কি বলছে পরে সাইড এফেক্ট, তো সে কথাটা কেউ বলেনি। কিন্তু এই ক্ষতি হলো, কিন্তু কত কোটি $মিলিয়ন ব্যবসা হয়ে গেল, সেটা কেউ ভাবতে পারছে? তো এইটাই তো পৃথিবী, এটাই বাস্তব সত্য। এবং হোমিওপ্যাথি যদি বিকাশ লাভ করে তাহলে কিন্তু অনেকের আন্তর্জাতিক স্তরে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ তার ড্রাগ, এবং আজকে যে কেমোথেরাপি,
কেমোথেরাপি একটা বলছে পৃথিবীতে পেট্রোকেমিক্যালের ব্যবসার পরেই কেমোথেরাপির ব্যবসা। তাহলে ভাবতে পারছেন ব্যবসাটা কোন স্তরে। তাই কেমোথেরাপি যেটা 700 টাকা দাম, সেখানে 7,000 টাকা দিয়ে কিনতে হয় ভারতবর্ষে। অবশ্যই আমরা তো তিনজন ছোট্ট বাচ্চার কথা জানি, ফুলের মতো বাচ্চা, যাদের ইনজেকশনের দাম নাকি 16 কোটি। সত্যি ভাবতে আশ্চর্য লাগে, এমন একটা পৃথিবীতে আমরা রয়েছি যেখানে 16 কোটি টাকা লাগবে একটা ইনজেকশন, বাচ্চার ইনজেকশন। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন করি, একদম সরাসরি প্রশ্নটা করছি। আপনি কি মনে করেন ব্যক্তিগতভাবে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে একটা সময় টেসলা যদি তার বৈজ্ঞানিক সফলতা যদি থাকতো, তাহলে বোধহয় পৃথিবীর মানচিত্রটাই, অর্থনীতির মানচিত্রটা অন্যরকম হতো। যাদের আজকে আমরা খুব গরিব দেখছি তারা খুব সুন্দরভাবে থাকতেন, আর যারা খুব বড় লোক দেখছি তারা আমাদের মতো সাধারণ মানুষ হয়ে যেতেন। অথবা জল দিয়ে মোটর যান অর্থাৎ গাড়ি যারা আবিষ্কার করেছিলেন, তিনি রহস্যময়ভাবে তার খুন হন, তার মৃত্যু ঘটে। খুনই বলবো, তার কারণ তার খাওয়ায় বিষক্রিয়া হয়েছে নাকি সে নিয়ে অনেক সন্দেহ রয়েছে, এবং পুরো ফর্মুলাটা উধাও হয়ে যায়। ঠিক তেমনই হ্যানিম্যান এবং তার পরবর্তীকালে যারা ছিলেন তাদেরও বোধহয় একই দুর্ভোগ সহ্য করতে হয়েছে। অবশ্যই হ্যানিম্যানকেই তাকে দেশ ছাড়তে হয়েছে, প্যারিসে চলে যেতে হয়েছে। এবং শুধু তাই নয়, তার একমাত্র সন্তান যখন গাড়িতে যাচ্ছে তখন তার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ছেলেকে চিকিৎসা করার মতো সুযোগ ছিল না। এবং মজার ব্যাপার হলো যে সেই যে হসপিটালে যে ডাক্তার ছিল সে হ্যানিম্যানের ছাত্র। সে বলছে, স্যার আমার কিছু করার নেই, এখানে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এটা তো পৃথিবীর নিয়ম। এবং এটা চিকিৎসা ক্ষেত্রটা এখন পুরো ব্যবসায়িক একটা ব্যাপার হয়ে গেছে। এবং এই ব্যবসাটা এত উচ্চ পর্যায়ের যেখানে নাগাল পাওয়া সাধারণ মানুষের খুব কঠিন অবস্থায় হয়ে দাঁড়িয়েছে। আমি এবার সরাসরি আপনাকে 2-3টে প্রশ্ন করছি। আমি জানি না এই প্রশ্নগুলো আপনার কি মনে হবে, আপনি ধরেই নিন টাফ টকের প্রশ্ন। প্রথমত হচ্ছে, অনেকে মনে করে যে হোমিওপ্যাথি ওষুধে জাদুর মতো কাজ করে প্রথমে, কিন্তু পরবর্তীকালে করে না। তার কারণ হোমিওপ্যাথি ওষুধের মধ্যে স্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় কোনো না কোনো এমন পদার্থ আছে যে পদার্থ আমাদের বিভিন্ন ইন্দ্রিয়কে একেবারে মোহিত করে রাখে, তারপর আবেশ কাটলে তখন আর কাজ দেয় না। এটা এখন খুব রিলেভেন্ট প্রশ্ন, এটা সবারই মুখে মুখে ঘোরে। তো এই যে ম্যালপ্র্যাকটিস যা হয় না, আমি সেটা বলবো না। তার কারণ গ্রামে এখনও মানুষ সহজেই তো এই যে ব্যবসার ব্যাপার বলছেন, কিন্তু স্টেরয়েড যে এলোপ্যাথি ডাক্তারবাবুরা দেয় সেটাও তো দেয়া ঠিক নয়। কিন্তু এটা হচ্ছে লাইফ সেভিং ড্রাগ। কিন্তু একটা বাচ্চার, এবং এটা কিন্তু আমাদের পেশেন্টদেরও ভাবতে হবে, বাচ্চার যখন একটা তার হাঁপানির সমস্যা, তাকে স্টেরয়েড দিয়ে দিচ্ছে। এবং আমার এক বন্ধু, তিনি এমডি পাস করেছেন, গ্রামের একটি হসপিটালে এলোপ্যাথিক ডক্টর পোস্টিং আছে, তো সে স্টেরয়েড দিয়ে যাচ্ছে। আমি বলবো, আরে তুই এরকম স্টেরয়েড দিচ্ছিস কেন? বলছে এখানে কোয়াক ডাক্তারের স্টেরয়েড দিয়ে ভালো কাজ করছে, আমি যদি কাজ করাতে না পারি, বলবে তুই কি পাস করে এসেছিস, আমাদের কোয়াক ডাক্তাররা ভালো। আর আমি যখন রিটায়ার করে যাব, মানে চলে যাব, তখন তো আমার না হলে আমার তো অস্তিত্ব থাকবে না। আর এলোপ্যাথিতেও কিন্তু স্টেরয়েড ব্যবহার করাটা কিন্তু যুক্তিযুক্ত নয় সব ক্ষেত্রে। আর স্টেরয়েড দিলে একটা টাইমের পরে কিন্তু আর কাজ করবে না। আজকে যত কিছু রোগ সাইড এফেক্ট হচ্ছে, দ্যাট ইজ ডিউ টু স্টেরয়েড। হোমিওপ্যাথি ডাক্তাররাও কিন্তু সেখানে যে গুঁড়িয়ে দেয় না, আমি এই কথাটা বলবো না, কিছু কিছু ডাক্তার দেয়। তবে আমার ক্ষেত্রে সেটা, আমি এখানে সততার বিপণন করছি না, আসলে ব্যাপার হচ্ছে আমার ক্ষেত্রে সেটা নয়। কেন, আমার ক্ষেত্রে যে রুগী আসে তারা এলোপ্যাথি শেষ করে আসে, সেখানে আমার ওই প্যাথি দেওয়ার আর কোনো যোগ্যতা থাকে না, ওই জ্ঞানটাও আমার নেই। অ্যাজ ওয়েল অ্যাজ সেটা তো খেয়েই এসছে। যেমন একটা পেশেন্ট এসছে ক্যান্সারের, সেই পেশেন্টটাকে বলে দেওয়া হয়েছে তুমি আর 6 মাস বাঁচবে, সেই পেশেন্টটা আমার কাছে এসছে। তাহলে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ নানা রকম ট্রিটমেন্ট হয়ে গেছে, কেমোথেরাপি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমি সেই ট্রিটমেন্টটা করি, ওখানে আর আমার স্টেরয়েড দেওয়ার সুযোগ থাকবে না। আর স্টেরয়েডটা যদি অনলি ট্রিটমেন্ট হতো, তাহলে স্টেরয়েডে সব রোগ ভালো হয়ে যেত। স্টেরয়েডটা একটা লাইফ সেভিং ড্রাগ, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু তার মানে এ নয় যে স্টেরয়েড দিলেই সব রোগ ভালো হয়ে যাবে। মানে আপনি বলতে চাইছেন স্টেরয়েড তো দিতেই হবে কিছু কিছু জায়গায়, কিন্তু যত্রতত্র যখন তখন প্রয়োগ করাটা, এটা তো বিজ্ঞানেই বলে। কিন্তু আমরা এখন ম্যালপ্র্যাকটিস করছি, মানে ম্যালপ্র্যাকটিস মানে এলোপ্যাথি ডাক্তারও ম্যালপ্র্যাকটিস করছে। এই যে কোয়াক কথাটা বলা হয়, কিন্তু কোয়াক মানে যে রোগ, মানে হাঁদড়ায় রোগ, মানে ডায়াগনোসিস করতে। কিন্তু এই যে আমাদের কলকাতা শহরে ডাক্তারবাবু কি কোয়াকগিরি করেন না, তিনি এলোপ্যাথির ওষুধ দেন না, তার বিচার করবে কে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কথা। এবং শাস্ত্রে আপনি বোধহয় জানেনও, কিছুদিন আগে একজন ধরা পড়েছেন এইরকমই একটা ঘটনায়। অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রশাসনও আস্তে আস্তে কিন্তু সজাগ হচ্ছে, সাধারণ মানুষও সজাগ হচ্ছে। আমি এবার চলে আসি আরও একটি প্রশ্ন। আপনার কথা শুনে মনে হলো একটা দীর্ঘশ্বাস পড়লো। আমাকে একজন প্রাক্তন সিবিআই অফিসার বলেছিলেন
যে সিবিআইতে কাজ করার সময় তার খুব কষ্ট হতো, তার কারণ কেসটা যখন পুঁছে গলে প্রায় শেষ, মানে একেবারেই শেষ, ঠিক সেই সময় সিবিআইয়ের হাতে কেসটা আসতো, অনেকের হাত ঘুরে। আপনার ক্ষেত্রেও কি কখনো কখনো তাই হয়েছে? আমার ক্ষেত্রে সব ক্ষেত্রেই তাই, কারণ আমাদের ক্ষেত্রে যে এখনও আমরা সেই কনসাসনেসটা তৈরি করতে পারিনি। আর প্লাসকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো একটা সাধারণ মানুষকে এখানে আসার জন্য। এরকম অনেক প্রশ্ন উত্তর আছে এবং আমরা এখানে কয়েকবার টক শো করেছি। তার কারণ মানুষের এখনও অনেক অজ্ঞতা আছে। একটা ক্যান্সার পেশেন্টকে যদি প্রথমেই আনা হয় কোনো হোমিওপ্যাথি ডাক্তার কাছে, তার আত্মীয় স্বজন বলবে যে তুমি পয়সা খরচা করে কিপটেমির জন্য করছো। কিন্তু আমাদের কাছে কখন আসে বিশ্বাসটা, তার তখন ফিরে আসে যখন কোথাও কিছু করার নেই, শেষ আশ্রয় হয়ে দাঁড়ায়। এবং সেই ক্ষেত্রে আমরা তাকে ক্যান্সারকে ভালো করে দিতে পারছি পুরোপুরি, এটা বললেও কিন্তু মিথ্যের মানে একটা অপলাপ করা হবে, মানে সত্যের অপলাপ করা হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারছি। কিন্তু এখানে একটা গ্রেট মেসেজ টু দি ওয়ার্ল্ড আমি বলতে চাই যে হোমিওপ্যাথিতে কিন্তু এই যে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে আগামী দিনে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে, এবং তাতে ক্যান্সার হবে 3-4টে কারণের কথা বলছে। একটা কারণ বলছে কি না, যে বক্ষদুগ্ধ বঞ্চিত করা। এখন আমরা অনেক সময় শিক্ষিত হয়েছি, মায়েরা কিছু মনে করবেন না, বোনেরা কিছু মনে করবেন না, তারা কিন্তু তার সন্তানকে বক্ষদুগ্ধ থেকে বঞ্চিত করছেন। এবং আরেকটা কি না, অ্যানিমেল প্রোটিন বেশি খাচ্ছেন। এখন গ্রামের বাড়িতেও জামাই যখন তার বাড়িতে যায়, গরিব বাড়ি হলে সে কিন্তু একটা মুরগি কিনে নিয়ে যায়, এবং এই মুরগির মধ্যে যে ব্রয়লার মুরগি তার মধ্যে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হচ্ছে, এবং সেখানেও কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা বলছে হেরিডিটারি কারণ। এই হেরিডিটারি কারণ যাদের, অর্থাৎ মা দাদা দিদি যাদের হয়েছে, তাদের ক্যান্সার হওয়ার প্রবণতা আছে। এক্ষেত্রে যদি হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করা যায়, ধাতুগত ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ দি হেরিডিটারি ক্যারেক্টার ইনফ্লুয়েন্স বাই দি এনভায়রনমেন্ট, দ্যাট ইজ এ কনস্টিটিউশন। সেক্ষেত্রে আমরা কিন্তু 20% ক্যান্সারকে প্রতিহত করতে পারবো। এবং এই ধারণাগুলো মিডিয়ার মাধ্যমে না পৌঁছানোর জন্য, সাধারণ মানুষের অজ্ঞতার জন্য। এবং আমি একটা রিসেন্ট পেশেন্ট পেয়েছি, অদ্ভুত একটা পেশেন্ট পেয়েছি। সবাই জানেন যে অ্যানিমিয়া হয়, ভারতবর্ষের একটা কমন ডিজিজ হচ্ছে অ্যানিমিয়া, রক্ত অল্পতা। কিন্তু একটা পেশেন্ট পেয়েছি, তার হচ্ছে রক্ত বেড়ে যাচ্ছে, 20 তার হিমোগ্লোবিন হয়ে যাচ্ছে। এবং সেই পেশেন্টটা আমাদের দক্ষিণের যে সমস্ত হসপিটালে গেছে, তাকে বলে যে তোমার এই ব্লাডটা বেড়ে যাওয়ার কারণে তোমার হার্টের সমস্যা হতে পারে, এবং সেই জন্য তাকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া হয়েছে। আর বলা হয়েছে যে যখন ব্লাডটা 20-র উপরে এক্সিড করে যাবে, ওটা ইঞ্জেকশন করে বের করে দেবে। এবং আমি তখন হ্যানিম্যানের কথা মনে পড়ে, হ্যানিম্যানের জীবনী পড়তে গিয়ে দেখছি হ্যানিম্যানের সময় কারো ব্লাড প্রেশার বেড়ে গেলে তাকে যোগ ধরিয়ে দেওয়া হতো, আর সেই যোগটা রক্তটা টেনে প্রেশারটা কমে যেত। তাহলে আমরা কি সেই আধুনিক যুগেও সেই পদ্ধতিতে আছি? তো সেই পেশেন্টকে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় তার ওই 20 থেকে 17 এনেছি মাত্র 3 সপ্তাহের পেশেন্টের, এই কথাটা। এবং উনি কিন্তু সব কিছু শেষ করে, আমি একটা সেমিনারে গেছিলাম, একটা বিনামূল্যে চিকিৎসা শিবির ময়নাতে, এই পেশেন্টটাকে আমি পেয়েছি। তার মানে যে এই রকম পেশেন্টও যদি হোমিওপ্যাথিতে ভালো হতে পারে, বা তার মধ্যেও যে একটা আশার আলো থাকতে পারে, এইগুলো কিন্তু প্রচার করার জন্য মিডিয়া, এবং এখনও আমরা মিডিয়ার কাছে, আমি যদিও মিডিয়াতে কথা বলছি, মিডিয়াতে আমার একটা অভিযোগ হচ্ছে যে এলোপ্যাথি ডাক্তার যদি একটা অপারেশন করে তার জন্য মিডিয়াতে বলে, কিন্তু তারপরে তার ফিডব্যাকটা বলে না। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের যদি কোনো সাফল্য থাকে, সেটা যদি জেনুইনভাবে তুলে ধরার মতো তো কোনো জায়গা নেই। তাহলে হোমিওপ্যাথি যে ভালো করে, এবং তখন মনে হয় ওই ব্যক্তিটি তার সাফল্যে আসবে, কিন্তু এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ কিন্তু হয় না। এবং সেখানেও একটা ব্যাপার, মিডিয়া এখন যে পেড মিডিয়া বলে না, সেই ক্ষেত্রে কি হয় না, ওই পেড মিডিয়ার জন্য হসপিটালগুলো তাকে প্রমোট করে, কিন্তু আমাদের তো সেই হসপিটাল নেই, প্রমোট করার জায়গা নেই। তার জন্যই আমরা পিছিয়ে যাচ্ছি। যেটা স্মৃতি বলছিল, যে এই যে আমাদের প্রোপাগান্ডাটা না করার কারণেই আমরা এখানে পিছিয়ে যাচ্ছি। তো এই জন্য মিডিয়ারও একটা ভূমিকা আছে এইটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকে হোমিওপ্যাথি খুব প্রাসঙ্গিক। তার কারণ কি? তার কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে একটা সমস্যা দেখা দিচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যাকে মেডিকেল টার্মে সুপারবাগ বলা হয়। এক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে 100 জন বাংলাদেশের এবং 100 জন আমাদের পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন স্টেটে যাদের ড্রাগ রেজিস্ট্যান্স হয়েছে, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করার পর ড্রাগ রেজিস্ট্যান্স তুলে দিয়েছি। আজ মিডিয়াতে এই কথাটা বলতে চাইছি, যাদের ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে তারা যদি আমাদের কাছে যায়, আমরা বিনামূল্যে চিকিৎসা করব, শুধুমাত্র তার টেস্টের টাকাটা দিতে হবে। এবং সেক্ষেত্রে 100 জনকে বা 200 জনকে দিয়ে তো একটা থিওরিকে খাড়া করা যায় না। অন্ততপক্ষে 1000, 2000, 1 লক্ষ লোকের উপরে যদি আমরা এটা করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা আশার আলো, এবং এই হোমিওপ্যাথি কিন্তু একটা মানুষের সহযোগিতার হাত জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222.
9775696237. অনেকে বলেন হোমিওপ্যাথি আন্দোলন, আপনার কথার মধ্য দিয়ে সেটা খুব স্পষ্টভাবে সেটা আমরা বুঝতে পারছি। আপনাকে পরপর কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই রয়েছে। কিছু কিছু অসুখ রয়েছে যেগুলো প্রচলিত অন্য ধারা চিকিৎসা শাস্ত্র নিরাময় করতে পারে না। এই রকম হোমিওপ্যাথি জাদুর মতো কাজ করে বলে অনেকে দাবি করেন। কোন কোন অসুখগুলো? না, এইভাবে তো বলা যায় না, মানে যেগুলো কোনো প্যাথিতেই সারে না। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, তার মানে কিন্তু সবাই ভাবে হোমিওপ্যাথি এলোপ্যাথির সঙ্গে দ্বন্দ্ব, একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি বলি কেউ করে প্রতিদ্বন্দ্বী না, একে অপরের পরিপূরক। এবং আমি একটা থিওরিতে বিশ্বাস করি, এবং আজকে আমরা ঝগড়া করি বা নানা কারণে প্রফেশনাল কারণে, যে হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক। এবং এক্ষেত্রে আমি বলি যে ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স। প্রত্যেক প্যাথি, একটা প্যাথি কিন্তু সব ভালো করতে পারে না, হোমিওপ্যাথি সব ভালো করতে পারে না, সার্জিক্যাল ডিজিজ পারে না, এলোপ্যাথিও পারে না বলেই তো আমাদের কাছে চিকিৎসা রুগীগুলো আসে। এবং অনেক কিছু, এবং হোমিওপ্যাথিতে যে কি হয় আর কি হয় না সেটা আমিও জানি না। কীরকম, অ্যাজ ফর এক্সাম্পল, যেমন একটা পেশেন্ট এসছে, তার 14 বছর বয়সে সে হারপিক খেয়ে নিয়েছিল। হারপিক যে খেয়ে নিয়েছিল, তখন তার ওই ইসোফেগাসটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, এবং তার এখন 34 বছর বয়স। তাকে দক্ষিণের ডাক্তারবাবুরা বলেছেন যে এটা ইট মেবি দ্য ক্যান্সার, এখন উপায় নেই, এখন কিছুদিন যদি ওটাকে অপারেশন করি তাহলে হয়তো বা তাকে রাইস টিউব দিয়ে খেতে হবে। তখন তাকে বলা হয়েছে তুমি ডাইলেট করবে, এখানে আসতে হবে না, কলকাতার পিজিতে গিয়ে 2 মাস 3 মাস ছাড়া ডাইলেট করবে। কিন্তু করোনার সময় পিজিতে আর চান্স পাচ্ছে না। সেই রুগীটি আমার কাছে আসে, এবং সেই রুগী অনেক জায়গায় দেখিয়েছে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে সম্ভাব্য মেট্রামেডিকায় যে সমস্ত ড্রাগগুলো লেখা আছে সেগুলো তাকে দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তো এখন অগত্যা কোনো জায়গায় চান্স পাচ্ছে না, আমার কাছে এসছে। তো আমার ছেলে হোমিওপ্যাথি ডাক্তার, তার নাম ডাক্তার পার্থসারথী মল্লিক। আমি বললাম যে নেটে দেখতো যে হারপিকটা কোন অ্যাসিড থেকে তৈরি। তো সে বললো বাবা এটা মিউরিক অ্যাসিড থেকে তৈরি। তা আমরা সময়েতেই মিউরিক অ্যাসিড ওকে প্রয়োগ করা হলো, কিন্তু মিউরিক অ্যাসিডে কাজ হলো না। তখন আমি বললাম যে আচ্ছা মিউরিক অ্যাসিডটা এর অ্যান্টিডোট কী? অদ্ভুত ব্যাপার, সেটা সবাই আপনারা হয়তো জানেন যে মিউরিক অ্যাসিডের অ্যান্টিডোট হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া দেওয়ার পরে 3 মাসের মধ্যে 100% ভালো হয়ে গেছে। তাহলে এটা আমিও জানি না। এবং আজকে যে নতুনভাবে ভাবতে হয়, যেমন আমার ছেলে প্র্যাকটিস করে, এবং সেই কারণে মাছ খেলে তার ডায়রিয়া হয়, এটা তো কমন প্রবলেম। আমাদের অনেক ওষুধ আছে হোমিওপ্যাথিতে, আমার ছেলে সেগুলো দিচ্ছে, কিন্তু কমছে, কিন্তু ভালো হচ্ছে না। আমাকে একদিন ছেলে বলছে বাবা আমি তো এই ওষুধ দিচ্ছি, তার মাছ খেলে হয়। তা আমি তাকে বললাম যে ও কী মাছ খেতে ভালোবাসে? তখন ও বললো কি যে বাবা ও কিন্তু বড় বড় মাছ খায়। বড় বড় মাছ মানে যেগুলো ওই অন্ধ্রপ্রদেশ থেকে আসে, ওতে ফরমালিন দেওয়া থাকে। আমাদের একটা ফরমালিন 200 বলে ওষুধ আছে, আমি বললাম ফরমালিন 200 দে, তারপরে সে ভালো হয়ে গেছে। এটা কি বিষে বিষে বিষক্ষ? একদম, হোমিওপ্যাথি তো তাই, লাইক কিউ লাইক, হোমিওপ্যাথি তো সেম থিং, বিষে বিষে বিষক্ষ হয়। এবং তার মানে এই যে ভাবনাগুলো আমাদের কিন্তু প্রতিদিন ভাবতে হবে। এবং আমি আমার ছাত্রদের বলি যে মেট্রামেডিকায় লেখা আছে, কিন্তু মেট্রামেডিকায় লেখা থাকলে হবে না, যে লেখার মাঝে যে ফাঁকটা আছে সেটাই তোমাকে অনুধাবন করতে হবে, যেটা বিধান রায় করতে পেরেছিল। ওই জন্য দেখেই বলতে, একই কলেজে সবাই পড়ছে, সবাই সাকসেসফুল ডাক্তার হতে পারে না। মননে, একদম চিত্তনে, সব জায়গায় যদি হোমিওপ্যাথির ভাবনাটা রাখা যায়, এবং সেই তাহলেই কিন্তু হোমিওপ্যাথি ডেভেলপমেন্ট। এবং রুগীকেও কিন্তু ভালো হতে হবে, রুগীকেও শিক্ষিত হতে হবে। সেক্ষেত্রে হয়তো বা এটাই হোমিওপ্যাথি আন্দোলন বলা যেতে পারে, যে রুগীকে বলতে হবে কোনটা ভালো হয়, স্বপ্নটা কেমন দেখছে তার ভিত্তিতে আমাদের ওষুধ হয়। তা রুগীকে জানতে হবে যে এইটাই আমার লক্ষণ। এবং রুগীকে আমরা জিজ্ঞেস করি, ইনজুরি হলে আমরা জিজ্ঞেস করি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা হিস্ট্রি অফ ইনজুরিটা খুঁজি। তখন সে বলে না আমার তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ডাক্তারবাবু কোনো সময় উনি কি স্কুটার চালান? এবার রাস্তাঘাটের যা অবস্থা তাতে কিন্তু তার ইনজুরি হয়, এবং সে তার ভিত্তিতে ইনজুরি ওষুধ দিলে সে ভালো, নিজেও জানে না যে প্রতিনিয়ত ছোটখাটো। এবং সেই মানে তার যে কেস টেকিংটা সেটা কিন্তু বাস্তব পরিস্থিতি করতে হবে, এবং তার ভাষাগতভাবেও ভাবতে হবে সে কি বলতে চাইছে, এবং সেটা অনুধাবন করলে তবেই একজন সাকসেসফুল ডাক্তার হতে পারবে। হোমিওপ্যাথি তবেই কাজ করবে, নচেত নয়। প্রকাশবাবু, অনেকে বলেন, আপনি যে কথা বলছিলেন যে সবাই তো সবার মতো করে চিকিৎসা করেন, আপনি বিধানচন্দ্র রায়ের কথা বলছিলেন, দেখেই বলে দিতেন, কাউকে অত্যন্ত কষ্টে রয়েছে দেখে বলে দিলেন একটা কাঁচা বেল খেয়ে নাও, সমস্ত কিছু ঠিক হয়ে গেল। আপনার যে স্কুল অফ থটস রয়েছে, সব হোমিওপ্যাথি ডাক্তারের থেকে কলকাতাতে বা এই পশ্চিমবাংলায় আপনি আলাদা কিসের? আমি পুরোপুরি আলাদা। পুরোপুরি আলাদা মানে হোমিওপ্যাথি হচ্ছে প্রথম যখন আবিষ্কার হয়েছিল তখন তো প্যাথোলজি ছিল না, না, তাহলে তখন লক্ষণের উপরে ভিত্তি করতো।
কিন্তু এখন আমি টেস্ট করাই, প্যাথোলজি চলে এসছে। আমি হোমিওপ্যাথির একটা দর্শন আছে, আর সেই দর্শন আর হোমিওপ্যাথির সমন্বয় হচ্ছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা, আমার যে মৌলিক মেথডসটা। এবং সেটা অ্যাজ ফর এক্সাম্পল অনেক কথা বলা যেতে পারে, যেমন আগেরগুলো যেমন বললাম, সেই কথাগুলো কিন্তু বুঝতে হবে। যেমন আমরা হোমিওপ্যাথরা, এটা একটা কমন প্রশ্ন যে পেঁয়াজ খাওয়া চলবে না, কিন্তু আমি পেঁয়াজ খেতে বলি, কারণ পেঁয়াজের গুণটা আমি জানি। আর পেঁয়াজটা থেকে একটা ওষুধ হয়, সেক্ষেত্রে বন্ধ করি, তাতেও আমার মনে হয় যে তাতেও ঠিক নয়। কারণ পেঁয়াজ খাবেন সেটা হচ্ছে মেডিসিন, মানে আপনি মেলিমেন্টি ট্র্যাক্টে খাবেন, আর কিন্তু যে ওষুধটা সেটা কিন্তু নার্ভাস পাত হয়ে কাজ করবে। তা এই যে ভাবনাটা, এটাই মৌলিক মেথডের আলাদা ভাবনা। এবং আমি একটা কথা বলি, আমি যে বললাম ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স, আমার প্যাথিটা কীরকম না, আমি ধরুন কর্ন সুইচ, এটা কমন, মানে কর্ন মানে কড়া, পায়ের কড়া, এটা কিন্তু খুব বাজে এবং এটা হেরিডিটারি ক্যারেক্টার এবং পায়ে চলতে পারে না, চাষি থেকে শুরু করে সকলের হয়। কিন্তু আমাদের যে ডাক্তারবাবু, আমাদের যে স্যারেরা ওষুধ শিখিয়েছেন কয়েকটা ওষুধ, তাতে দিয়ে কিন্তু 80% হয়ে যাচ্ছে, পেশেন্ট ভালো আছে, 100% হচ্ছে না। তা আমার মনে একটা প্রশ্ন হলো 100% হচ্ছে না কেন? তা আমি একটা মানে আর্টিকেল পড়লাম, তাতে বলছে এই যে কর্নের মেন বেসিক হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। তা আমি ভিটামিন এ ডেফিসিয়েন্সি মানে ভিটামিন এ দিলাম, এটা আপনি বলবেন এলোপ্যাথি, এলোপ্যাথি নয়, এটা একটা ফুড সাপ্লিমেন্ট, এবং তার সঙ্গে যখন দিলাম 100% কিউর। তাহলে এই ভাবনাগুলোকে বিজ্ঞানের সঙ্গে সমন্বয় ঘটিয়ে বর্তমান সময়ের কথা ভেবে আমরা হোমিওপ্যাথির দর্শনটাকে নেব, আর তার সঙ্গে বিজ্ঞানের যে নির্যাসটা সেটা নিয়ে সমন্বয় করে আমরা এটা করতে চাই। না, আপনার কি মনে হয় যে এখন হোমিওপ্যাথি কেন পিছিয়ে, সেই প্রসঙ্গেই আমি বলছি। অ্যালোপ্যাথি তো অনেকে দেখায়, সবাই অ্যালোপ্যাথি দেখায় এবং প্রেসক্রিপশানে ওষুধে রোগের নাম লিখে দেয়, এবং তার সঙ্গে যে যা ওষুধগুলো দিচ্ছে মানুষ ঘরে এসে আগে গুগলে করে দেখে নেয় যে এই রোগের এই ওষুধগুলো ঠিক ঠিক আছে কি না। এই স্কোপটা হোমিওপ্যাথিতে হয়তো পায় না, হয়তো রোগের নামটা পায়, কিন্তু সব ক্ষেত্রে কি ওষুধ দিচ্ছে সেই নামটা জানতে পারে না, সেই জন্য সার্চও করতে পারে না। সেই জন্য কি মানুষ বেশি অ্যালোপ্যাথিতে প্রেফার করে হোমিওপ্যাথির চেয়ে? এখন কিছু মানুষ প্রেসক্রিপশন করে, তবে হোমিওপ্যাথি একটা ওষুধ অনেক কাজ করে। এবং এই যে নেট দেখা, আমি বলি কি, নেট দেখলে কিন্তু, নেট তো একটা জাল, এই জালে জড়িয়ে মানুষ মারা যাবে। আমি একটা পেশেন্ট এসেছিল, অধ্যাপক, তার কিডনিতে প্রবলেম, ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তা আমি একটা ওষুধ দিয়েছিলাম জিঞ্জিবার, আমি প্রেসক্রিপশন করি, তো এবারে জিঞ্জিবার বলে ওষুধ দিয়েছি, তার ক্রিয়েটিনিন কমে গেছে। কিছুদিন পরে এসে বলছে স্যার আমার কিন্তু ক্রিয়েটিনটা বেড়ে গেছে। বলে কমে গেল, তাহলে কি খাওয়া দাওয়া কিছু গণ্ডগোল করলেন? বলে না স্যার, আমি তো গণ্ডগোল করিনি, তবে আমি নেট দেখে দেখলাম জিঞ্জিবার মানে হচ্ছে আদা, ওই জন্য আদা খাচ্ছি। তা আদা কুড ফর্মে খেলে আর ওষুধ ফর্মে খেলে তার রিয়াকশন হয়ে বেড়ে গেছে। তাই নেট দেখে আমি বলি, এবং ফোনে অনেক সময়, আমি একটা কিছুদিন আগে ভিডিও করেছি যে এই যে আপনার কি বলে টেলিমেডিসিন, নিশ্চয়ই বিশেষ কিছু প্রয়োজন পড়ছে টেলিমেডিসিনে। আমি একটা প্রভাবের মতোই বলেছি যে অ্যাকচুয়ালি যে ফোন করে ওষুধ খায় সে মারা যায়, আর যে বাঁচতে চায় সে ডাক্তারের কাছে যায়। কারণ এখানে কিন্তু ডাক্তারবাবুর যে অভিজ্ঞতা এবং তার যে মনন, এবং আমরা একটা ফেসিয়াল এক্সপ্রেশন দেখেও পেশেন্টকে ভাবতে পারি, তার পেল ফেস, এবং নট অনলি দ্যাট, পেশেন্টটা যখন আমার টেবিলে এসে এইভাবে বসছে তার কনফিডেন্স লেভেলটা দেখেও আমরা ট্রিটমেন্ট করি। একটা বাচ্চা ছেলে এসছে, সে বাচ্চা মানে একদম খুব বাচ্চা, মায়ের কোলে, সেই বাচ্চারা কী করছে, আমার টেলিস্কোপটা ধরে টানছে, এটা ধরে টানছে, সেটাও আমার একটা লক্ষণ। এটা কিন্তু নেটে হবে না, সেই জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এবং আর ডাক্তারস ইজ নট অনলি দ্য ডক্টরস, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যার জন্য ফ্যামিলি ফিজিশিয়ান দরকার। এই বোধগুলোকে মিডিয়ার মাধ্যমে চেঞ্জ করতে হবে। ডাক্তার হয়েছে একটা ওষুধ বলে দিলাম মানে ওষুধ খেয়ে নিল, তার কিন্তু অনেক, এলোপ্যাথির ক্ষেত্রেও তাই, একটা ওষুধ বলে দিল, সে আবার একটা খেলো। এবং এই যে আজকে কিডনির প্রবলেম, আমি কিডনির ট্রিটমেন্ট করি, এখন প্রচুর পেশেন্ট পাচ্ছি, সেক্ষেত্রে কী হচ্ছে না, ডোজটা বললো যে একটা করে ট্যাবলেট কি দুটো করে ট্যাবলেট 15 দিন খাবে, দুটো খেয়ে কমে গেল আর খেলো না, দেয় সেই ড্রাগটা ঠিকমতো খাওয়ানোর জন্য তার পরবর্তী কিডনির প্রবলেম হবে। অতএব নিজের সেলফ ড্রাগিং ইজ ডেঞ্জারাস। আর নেট দেখে নিজে স্যাটিসফাই হবে ডাক্তারবাবু অনেক, মানে এখানে বলাটা কতটা ঠিক হবে আমি জানি না, মানে আমাদের ডাক্তারিটা তো অনেক সময় গোপন ব্যাপার। যেমন অনেক একটা বাচ্চা হচ্ছে না, আমার এক বন্ধু, সে আমার মতো বয়সী, কিন্তু আমি ওই অল ফেডারেশনের প্রেসিডেন্ট বলে সে আমাকে স্যার বলে। তা তার বাচ্চা হচ্ছে না, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে, বলছে যে স্যার দেখুন না, এ সব ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন সব ঠিক আছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। তখন আমি বললাম যে তোমার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে। তাকে আমি একটা প্রশ্ন করলাম, এই প্রশ্ন করা কতটা, মানে সেটা আমি বলেই করতে পেরেছি, আমার বন্ধু বলছে এই প্রশ্ন আমি করতে পারতাম না। আমি, তোমার বিয়ের আগে বাচ্চা হয়েছিল? তখন সে বললো আপনি কি বুঝতে পারছেন? আমি, আমার মনে হচ্ছে। বলে হ্যাঁ, একটা ওষুধ, আর্নিকা ওষুধ দিলাম, 3 মাসের মধ্যে প্রেগনেন্সি। তো এটা না দেখে হবে না। এবং ওই আমার বন্ধু বলছে আমি তো ওই প্রশ্নটা করতেই পারতাম না। তো এই যে, এবং আরেকটি মেয়ে এসছে, সে একটি প্রখ্যাত নার্সিংহোমের হেড নার্স,
তার বাচ্চা হচ্ছে না। বৈদ্যনাথ চক্রবর্তীর মতো মহান মানুষের কাছে ট্রিটমেন্ট করেছে, বলেছে তোমার হবে, কিন্তু কবে হবে বলতে পারছি না। তাকে আমি একটা এমন প্রশ্ন করেছিলাম, সে বলে জানেন আমি কে? আমি কে? বলে আমি একটা অমুক হসপিটালের হেড নার্স। আমি তাতে কি, তুমি এখানে যখন এসেছো তুমি পেশেন্ট, আমি শেষ কথা বলবো। তারপর তার ভিত্তিতে তাকে ওষুধ দিলাম, সে তার হিস্ট্রিটা বললো, এটা গোপন কথা। তারপরে তার 3 মাসের মধ্যে প্রেগনেন্সি। তো এইগুলো তো নেট দেখে হবে না, এবং তার এই যে এক্সপ্রেশন, সেই জন্য সবসময় বলবো ডাক্তারবাবুর সান্নিধ্যে আসতে হবে, এবং ডাক্তারবাবু যার হিস্ট্রি জানে তাই পেশেন্ট কিন্তু অনেক বেটার হবে। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে বংশ পরম্পরায়, তার বাচ্চাকে দেখেছি, মাকে দেখেছি, তাতে আমি বুঝে যাই তার ক্যারেক্টার অফ, তার কোয়ালিটি, তার কী ব্যাপার, এগুলো বোঝা যায়। তাই সবসময় ডাক্তারিটা কিন্তু ওই নেটে দেখতে পাচ্ছি না। প্রেসক্রিপশান নিশ্চয়ই প্রেসক্রিপশান করা উচিত, এবং প্রেসক্রিপশানের অধিকার আছে তার পাওয়ার, কিন্তু প্রেসক্রিপশানটাই কিন্তু শেষ কথা নয়, কোন পয়েন্ট অফ ভিউ থেকে ডাক্তারবাবু দিয়েছে। এবং এ প্রসঙ্গে আরেকটা গল্প বলি। আমার এক বন্ধু, আমার একটু ফিস বেশি তো, সেই জন্য তার বন্ধু, তার ভাই বলেছে যে প্রকাশ মল্লিককে একবার দেখিয়ে দিবি, আমি কিন্তু ফিসটা দিতে পারবো না। বলছে ঠিক আছে, আমাকে বললো স্যার একটু দেখে দেবেন। আমি হ্যাঁ দেখে দেবো। সে যা ওষুধ দিয়েছে আমি সেম ওষুধ দিয়েছি, তাতে কাজ হয়েছে, আর তার ওষুধে কাজ হয়নি। কেন? এখানে হয়তো বলবে বিশ্বাস নয়, তার ডোজের একটা ফ্যাক্টর, তার ভেরিয়েশন অফ ডোজ ইজ দ্য বেসিক ফ্যাক্টর। মেডিসিন সেম হলেও ডোজটা না দিলে কিন্তু হবে না। এবং আমাদের কেন্ট বলেছেন যে যখন ডোজ, অনেকে ভাবে কি যে একটা পুরিয়া খেলাম, দুটো পুরিয়া খেলাম, দুটো ডোজ, এটা ডোজ নয়। বলছে হোয়েন ইট ইজ অ্যাক্টেড দেন ইট ইজ ডোজ, হোয়েন ইট নট অ্যাক্টেড দ্যাট ইজ নট দ্য ডোজ। সেটাও আবার ভাবতে হবে। তাহলে কি আমরা ধরে নেব যে অনেকে আধুনিক যুগে বলছেন যে আমাদের চিকিৎসা শাস্ত্র, প্রচলিত চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে যদি লিমিটেশন বা সীমাবদ্ধ হয়ে থাকে, সেটা হচ্ছে সবারই একই ধরনের ওষুধ। যেমন ধরুন আমার জ্বর হয়েছে, প্যারাসিটামল 650 খাচ্ছি, কিন্তু প্রত্যেকটা মানুষের বডি ওয়েট, তার স্ট্রাকচার, তার বিভিন্ন মানে পূর্বপুরুষের থেকে আহরিত বেশ কিছু জিনের বৈশিষ্ট্য, এগুলো সব আলাদা। সেই জন্য অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে প্রত্যেকের জন্যই আলাদা ওষুধ তৈরি হওয়া দরকার, প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, এই ব্যাপারে তো একটা স্টাডি হয়েছে, রিসেন্ট বেরিয়েছে, যে একই রোগ মেল এবং ফিমেলের জন্য আলাদা ডোজ হবে। এটা স্টাডিই হয়েছে, এবং যত দিন যাচ্ছে এ ব্যাপারে আমরা আরও একটা ব্যাপারে হোমিওপ্যাথির সপক্ষেই বলা যায়, এই যে আমরা কিন্তু হোমিওপ্যাথিরা ইন্ডিভিজুয়ালসে বিশ্বাস করি, দ্যাট ইজ এ ইন্ডিভিজুয়াল। অর্থাৎ একই রোগ, একই ব্যক্তি, তার কিন্তু রোগের ক্ষেত্রে মানে অন্য ভার্সনের ক্ষেত্রে তার কিন্তু আলাদা ওষুধ হবে। হোমিওপ্যাথির হচ্ছে মেইন পয়েন্ট ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্রতা, তার কি ক্রেভিং, সে কে কী খেতে ভালোবাসে, সেটা যেমন এলোপ্যাথিতেও এখন স্বীকার করে নিচ্ছে, এবং এলোপ্যাথিতেও বলছে আমাদের হোমিওপ্যাথি বেসিক হচ্ছে ড্রাগকে মিনিমাইজ করো। সেক্ষেত্রে কিন্তু এলোপ্যাথিতেও বলছে এখন ড্রাগকে মিনিমাইজ করলে তার সাইড ইফেক্ট কম হবে। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. আমি আর কথা বাড়াবো না, কিন্তু এবার স্মৃতি জানে আমার থেকে অনেক বেশি, আমি তাই স্মৃতিকেই শরণাপন্ন হব। আপনার তো কবিতা লেখা, কাব্যচর্চাও চলছে, আমার কাছে তো একটা বইও আছে, পড়ছিলাম। আমি চাইব স্মৃতি অনুষ্ঠানের শেষ প্রশ্নটা করুক। আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি বা পড়েছি, 90টিরও বেশি বই আপনি লিখেছেন, তার মধ্যে প্রচুর কবিতা আছে, সেটা একটা অন্য দিক। কিন্তু যেটা মেজর পার্ট আমি দেখেছি, ক্যান্সার এবং বন্ধ্যাত্বের মতো গুরুত্বপূর্ণ টপিকেও আপনি লিখেছেন, কিভাবে প্রতিরোধ করা যায়, হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। এত সাহস কোথায় পেলেন? হ্যানিম্যান, বিদ্যাসাগর, নাকি নিজেকে তাদের মতো অমর করে রাখতে চাইছেন, সে কারণেই লেখা? হ্যাঁ, এই প্রশ্নটা খুবই, আমি আসলে গ্রামে চলে গিয়েছিলাম, টাকা ছিল না বলে এখানে চেম্বার করতে পারিনি। তখন একটা অস্তিত্বের সংকট, তখন মনে ছিল আমাকে কেউ চিনবে না, আমাকে কেউ জানবে না, আমি যে পৃথিবীতে এলাম। তখন একটা বই লিখেছিলাম হোমিওপ্যাথি পরিচয় বলে, এবং সেই ভিত্তিতেই আমার টার্নিং পয়েন্ট হচ্ছে বাংলাদেশে আমন্ত্রণ পেয়েছিলাম, মাস্টার অফ হোমিওপ্যাথি পেয়েছিলাম। এবং তখন আমাদের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার ভোলানাথ চক্রবর্তী, যিনি রাষ্ট্রপতির চিকিৎসক ছিলেন, তাকে আমি এই ছোটো ছোটো বইগুলো উপহার দিতাম। তার ড্রয়িং রুমে সেখানে কিন্তু অনেক বিখ্যাত লোক থাকতেন, পশ্চিমবঙ্গের যারা বড় বড় লোক সব থাকতেন। তিনি লুঙ্গি পরে বসে আমাকে একদিন বলছে, তুই আমার থেকে অনেক বড় ডাক্তার। আমি বললাম, স্যার আপনার 700 টাকা ফি, আমি গ্রামে 7 টাকা নিয়ে প্র্যাকটিস করি, আপনি এতগুলো লোকের সামনে আমাকে অপমান করলেন। বললো, না আমি অপমান করিনি। আমি বললাম যে স্যার আপনি কি ভেবে বললেন? বললো, দেখ আমি 700 টাকা ফি নিই, 100 রুগী দেখি, লক্ষ লক্ষ টাকা রোজগার করি, কিন্তু আমি যখন মারা যাব তখন তো আমি 1 লক্ষ পরিষেবা দিতে পারবো না।
আর তোর ওই বই যতদিন হোমিওপ্যাথি থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন মানুষের সেবা দেবে, তুই আমার থেকে কত বড় ডাক্তার। এবং সেটাই আমার অনুপ্রেরণা। এবং তারপরে সেই দিন আমি স্যারকে প্রণাম করেছিলাম যে স্যার আমার জন্য এত, তখন মনে বলরাম চক্রবর্তী মানে মিনিস্টারও চান্স পেতো না, 6 মাসের আগে কোনো পেতো না। এবং স্যার আমাকে আমি একটা স্যারকে বলেছিলাম, স্যার আপনি যদি আমাকে এত বড় ডাক্তার ভাবেন, আমাকে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হবে। বলে কি না, আমি যা রুগী পাঠাবো সঙ্গে সঙ্গে দেখে দিতে হবে। বলে আমি যদি না থাকি ফিরে যাবে। এবং স্যার যতদিন বেঁচে ছিলেন প্রকাশ মল্লিকের প্রেসক্রিপশন মানে মন্ত্রীকে ঘুরিয়ে দিয়েছে, মন্ত্রীর লোককে প্রকাশ মল্লিকের পেশেন্টকে ঘুরায়নি এবং তার কাছে কোনোদিন ফিস নেয়নি। এটা আমি স্যারের কাছে, আমি তাকে আবার শ্রদ্ধা জানিয়েই আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রুগী, তার সঙ্গে কথা বলা, তার বিভিন্ন এমনকি অনেক গোপন কথাও আপনারা জেনে যান। এক কথায় বলতে গেলে গোটা সমাজটাকে ব্যবচ্ছেদ করে আপনারা চোখের সামনে দেখেন। এবং এখান থেকে আমি বলবো, আমি শুনছিলাম স্মৃতি বলছিল আপনি অনবদ্য কবিতা লেখেন, সুতরাং একটা আপনার কবিতা শুনতে শুনতে বিদায় নেব। অ্যাকচুয়ালি কবিতা লিখি, আমার কবিতাগুলো কবিতা নয়, হয়তো না কবিতা বলি, আসলে আমার মনের আনন্দ, দুঃখ, আবেগ এগুলো আমি প্রকাশ করি। আমি যতটুকু জানি যে পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ফ্লো অফ মাইন্ড, এবং সেই থেকে আমি সেই আবেগ থেকেই কবিতা লিখি। এবং কবিতা আমার একটা কবিতা বলি, এটা আমার এক মাস্টারমশাই খুব আমাকে মানে অভিভূত করেছেন, তো মাস্টারমশাই বলেছেন বলে আমার ভালো লাগে। সেটা হচ্ছে, আমার কবিতাটার নাম হচ্ছে যৌবন। জীবনের নাম কি জানি না, জীবনের নাম যদি হয় যন্ত্রণা, তবে যৌবন তার একমাত্র শান্ত। বাহ বাহ, অসাধারণ।